সিদ্ধান্ত তো অত সহজে নেওয়া যায় না। সিদ্ধান্ত নেওয়ার পেছনে কিছু নির্দিষ্ট কারণ থাকে। সুতরাং আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তেই রয়েছি। তার কারণ এত করাপশন, তারপরে সন্দেশখালী, ঘরে বাইরে এত অপমান, এত অসম্মান, এত উপেক্ষা, এত অবহেলা, এইগুলো আমাকে খুবই তাড়না দিয়েছে। এবং আমার যারা রাজনৈতিক এবং অরাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, তারা গত 1.5-2 মাস ধরে আমাকে তারা বলছে, আমিও অনুভব করেছি। নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। উত্তর কলকাতা লোকসভা আসনে তাপস রায় কি বাজি ধরছে বিজেপি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে? আজকে এই পর্যায়ে কিছু আলোচনা, কিছু আলোকপাত, কিছু লজিক্যাল কনক্লুশন নিয়ে আজকে নতুন বাংলায় আপনাদের কাছে এলাম। আপনারা জানেন তাপস রায় ইতিমধ্যে দল বদল করেছেন। তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেছিলেন, বিধায়ক হিসেবে তার বিধানসভায় তার পদত্যাগপত্র দিয়েছেন, দিয়ে শেষ পর্যন্ত গতকাল সল্টলেকে ভারতীয় জনতা পার্টির কার্যালয়, সেখানে শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের উপস্থিতিতে সেখানে বিজেপিতে জয়েন করলেন। আজকে স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা প্রথম আসে যে তাহলে কি তাপস রায় আসছেন লোকসভায় প্রার্থী হতে? আমার নিজের ধারণা তাপস রায় আসছেন, তাপস রায় বিজেপিতে জয়েন করেছেন এবং তিনি লোকসভায় প্রার্থী হবেন। নিশ্চিতভাবে বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গে তাঁর এই কথা হয়ে গেছে। তারই প্রেক্ষিতে শেষ পর্যন্ত তাপস রায় বিজেপিতে জয়েন করলেন তৃণমূল কংগ্রেসের মায়া কাটিয়ে। কে তাপস রায়? নতুন করে বলার অপেক্ষা রাখে না। ছাত্র রাজনীতিতে হাতে করি একসময় 80-র দশকে অশোক দেবনাথ তাপস রায় এই দ্বন্দ্ব চলত। কলেজ স্ট্রিট অঞ্চলের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ইউনিয়নের লড়াই আমরা আমরা আমাদের যৌবনে আমরা দেখেছি যে তাপস রায় ভার্সেস অশোক দেবের একটা দীর্ঘদিনের লড়াই। পরবর্তীকালে কংগ্রেস ছেড়ে তৃণমূলের কংগ্রেসে জয়েন এবং কংগ্রেসে থাকতেই বিধায়ক হয়েছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসে গিয়েও বিধায়ক হয়েছেন, বরানগরে দীর্ঘদিনের বিধায়ক থেকেছেন, বউবাজার অঞ্চলের কাউন্সিলর থেকেছেন এবং কলকাতার মানুষের কাছে পরিচিত মুখ। সেই মানুষটা তৃণমূল কংগ্রেসে কেন বিদ্রোহ করলেন? আমি শুনছিলাম তার একটা ইন্টারভিউ এবিপি আনন্দে। 52 বছরের রাজনৈতিক জীবনে আজকে এই সিদ্ধান্তটা একটা মানুষ নিলেন কেন? একসময় কংগ্রেস করতেন, কংগ্রেস থেকে তৃণমূলে পরবর্তীকালে যুক্ত হয়েছেন, সেই তৃণমূল কংগ্রেস ছেড়ে শেষ পর্যন্ত বিজেপিতে গেলেন কেন? দীর্ঘদিন ধরে তিনি স্বাভাবিকভাবে এত বছর, 52 বছর যদি একজন রাজনৈতিক মানুষের জীবনের, রাজনৈতিক ক্যারিয়ারের জীবন হয়, তার কিছু প্রত্যাশা জন্মায়। সাধু সন্ন্যাসীরা তো আর রাজনীতিতে আসেন না, যারা আসেন তারা দুটো জিনিসের জন্য বেসিক্যালি আসেন, একটু নাম যশ প্রতিষ্ঠা আর দ্বিতীয় স্বীকৃতি, এবং তার সঙ্গে মানুষের কাজ করার একটা প্রবণতা থাকে। ফলে স্বাভাবিকভাবে সেইখান থেকে দাঁড়িয়ে নানান ভাইরাস ঘিরে ধরে রাজনৈতিক নেতাদের এবং সেখান থেকেই আসে করাপশন। বলা বাহুল্য তাপস রায়ের সম্বন্ধে এই করাপশনের অভিযোগটা নেই, যদি ইডি তার বাড়িতে গেছেন এবং তার অভিযোগ সুদীপ বন্দ্যোপাধ্যায় তাকে লেলিয়ে দিয়েছেন, ইডিকে লেলিয়েছেন তাপস রায়ের বাড়িতে। এবং তাপস রায় খোল্লা চ্যালেঞ্জটা বলেছেন, পরিষ্কার তার ইন্টারভিউয়ে বলেছেন যে আমার বিরুদ্ধে যদি ইডি একটি দুর্নীতির প্রমাণ পায়, ফাস্ট ট্র্যাক কোর্টে যেন আমার শাস্তি হয়, আমি মেনে নেব। যদি সেটা প্রমাণিত না হয় তাহলে যেন আমাকে এই কলঙ্কর দায় থেকে মুক্ত করা হয়। পরিষ্কারভাবে বলা ভালো যে আজকের দিনের বাংলার রাজনীতিতে এত স্পষ্টভাবে নিজের কলঙ্কের দায়ের ব্যাপারে কাউন্টার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার লোকজনের সংখ্যা কম, কেন বেশিরভাগের কলঙ্কের দায় বোঝা নিয়েই তাকে বেরোতে হয়। আমি খেয়াল করছিলাম তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়ার ঠিক অব্যবহিত আগে তার বাড়িতে পৌঁছে গিয়েছিলেন ব্রাত্য বসু, পৌঁছে গিয়েছিলেন কুণাল ঘোষ। সেইখানে কুণাল ঘোষ যখন বসে কুণাল ঘোষকে লোক দেখানো সেই শোকজে চিঠিটা ধরানো হয়েছিল, সেটাও আপনারা জানেন। আর ঠিক সেই সময় দাঁড়িয়ে তার আগের দিন আমি খবরটা পেয়েছিলাম, যদিও কোনো ইলেকট্রনিক্স মাধ্যম দেখাননি, পার্থভৌমিকে তাপস রায়ের বাড়িতে পাঠানো হয়েছিল। তাপস রায় তৃণমূল কংগ্রেস ছাড়বেন, বিজেপিতে জয়েন করবেন, লোকসভার আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, এই খবরটা যেদিন থেকে সম্প্রচার হয়েছে সেই দিন থেকে তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে তার কাছে মেসেঞ্জার পাঠানো শুরু হয়েছিল। অথচ দেখুন, আমি খুব সিম্পল একটা কথা আপনাকে বলি, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে একটা ফোন করলেই কিন্তু সমস্যাটার সমাধান হয়ে যেত। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে ফোন করলেন না কেন?
অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডির রেডের পর যখন বুঝতে পেরেছেন, শেষ পর্যন্ত তার মনে ক্ষোভ হয়েছে, তার বাড়িতে দুবার ফোন করেছেন, কিন্তু ফোনটা তাপস রায় ধরেননি। কেন? ততদিনে তাপস রায় সিদ্ধান্ত নিয়েছেন যে আমি তৃণমূল কংগ্রেসটা ছাড়ব। কেন ছাড়বেন? সুদীপ বন্দ্যোপাধ্যায় তার মূল প্রতিদ্বন্দ্বী। সুদীপ বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরে লোকসভার তিনি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় লোকসভায় উত্তর কলকাতা থেকে প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় তাপস রায়কে উত্তর কলকাতার একটা সময় সভাপতি করেছিল তৃণমূল কংগ্রেস। পরবর্তীকালে 8 মাসের মধ্যে সেই সভাপতি পদটা কেড়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজে নিয়ে নেন। কুণাল ঘোষের কথা যদি আমি কোট করি আপনাদের কাছে, কুণাল ঘোষ বলেছিলেন ঘ্যান ঘ্যান করে মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে তাপস রায়ের হাত থেকে ক্ষমতার ব্যাটনটা নিজের হাতে নিয়ে নিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে জমা ক্ষোভ এবং সেই ক্ষোভের শেষ পর্যন্ত বিস্ফোরণ, এবং সেই ক্ষোভকে পুঞ্জীভূত করে, মানে সেই ক্ষোভকে প্র্যাকটিক্যালি সামনে দাঁড় করিয়ে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে বিজেপি ছিনিয়ে নিল তাপস রায়কে। এখন প্রশ্ন স্বাভাবিকভাবে উঠবে যে 2021-এর নির্বাচনের আগে এরকম তো প্রচুর মানুষ দল বদল করেছেন, তারা আবার নিজের দলে ফিরে গেছেন। প্রশ্ন ওঠাটা স্বাভাবিক, মানে তৃণমূল কংগ্রেসে তারা ফিরে গেছে, যেমন রাজীব বন্দ্যোপাধ্যায় বা এরকম সব্যসাচী দত্ত, এরকম অনেক নাম আছে। তাপস রায় কি সেটা করবেন? আমার নিজের ধারণা, ঠিক হবে কি ভুল হবে ভবিষ্যৎ বলবে, কিন্তু আমার নিজের ধারণা তাপস রায় তার রাজনৈতিক জীবনের শেষ পর্বে এসে পৌঁছেছেন, তিনি নিজেও বুঝেছেন তার একটা প্রত্যাশা আছে, সেই প্রত্যাশাটা তৃণমূল কংগ্রেস পূরণ করেনি। ফলে স্বাভাবিকভাবে সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে সমস্ত ঘটনাটা যদি আমরা পর্যালোচনা করি, একটু ভালো করে খেয়াল করে দেখুন। তাপস রায় দীর্ঘদিনের, বোধহয় 5 বারের বিধায়ক, সেই বিধায়কের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছিল যে তিনি একটা প্রতিমন্ত্রী হবেন বা পূর্ণমন্ত্রী হবেন। মধ্যিখানে 2.5 বছরের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তাকে পরিষদীয় কোনো একটা রেকর্ড সেকশনের তাঁর একটা প্রতিমন্ত্রী করেছেন, কিন্তু তিনি পরবর্তীকালে বলেছেন মন্ত্রী ছিলাম কিন্তু কাজ করতে অন্য লোক, আমাকে কাজ করতে দেওয়া হতো না। সেই প্রতিমন্ত্রীর টার্ম ছিল 2.5 বছর। মধ্যিখানে একবার ডেপুটি চিফ হুইপ করা হয়েছিল, সেটাও সাময়িক কালের জন্য। মন্ত্রিত্ব পাননি। চোখের সামনে যখন দেখেছেন এলি গঙ্গাতেলিরা বিভিন্ন মন্ত্রিত্ব পদ পেয়েছেন, এমনকি যেসব মানুষরা মানে বেচারাম মান্না থেকে শুরু করে এই ধরনের খুচরো নেতারা, পার্থ ভৌমিক সেদিনকের নেতা, তিনিও মন্ত্রিত্ব পেয়ে গেছেন, কিন্তু তাপস রায় মন্ত্রিত্ব পাননি। এখানে তার একটা মনের মধ্যে যন্ত্রণা তৈরি হয়েছিল দীর্ঘদিন ধরে। প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এত সাংগঠনিকভাবে গুছিয়ে রাখা একটা দল, তার মনের মধ্যে যন্ত্রণা তৈরি হচ্ছে, সেটা কি তারা বোঝেননি? সুদীপ বন্দ্যোপাধ্যায়কে সভাপতি করে দেওয়া হয়েছে, একজন সাংসদ, তিনি উত্তর কলকাতার সভাপতি। তাপস রায়কে পাঠিয়ে দেওয়া হয়েছে কোথায়? ব্যারাকপুর অঞ্চলের, সেখানে ব্যারাকপুর দমদম এই জেলার, সেখানকার চেয়ারম্যান করে রেখে দেওয়া হয়েছে, যেখানে কোনো কার্যকরিতা তার নেই। ফলত তিনি তার একটা এক্সপেকটেশন ছিল যে মন্ত্রিসভায় স্থান পাওয়ার, সেটা তিনি পাননি। পূর্ণমন্ত্রী না হোক প্রতিমন্ত্রী হয়ে স্বাধীনভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো একটা দফতর পাওয়া, সেটাও তিনি দীর্ঘদিন ধরে পাননি। অথচ সংগঠনটা করে গেছেন 52 বছরের রাজনৈতিক জীবন। এমনকি আমি সেদিনকে শুনছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে আমি তাপসকে যতটুকু চিনি, ছেলেটি পরিচ্ছন্ন মানসিকতার ছেলে। তৃণমূল কংগ্রেস করা মানেই চোর, একটা সাধারণ পারসেপশন আছে, কিন্তু সেইখানে দাঁড়িয়ে যখন বিরোধী দলের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তাপস রায়কে সার্টিফিকেট দেন যে মানুষটির মধ্যে একটা সততা আছে, অনেস্টি আছে, আমি দীর্ঘদিন ধরে তাকে দেখেছি বলে আমি এই কথাটা আপনাদের সামনে বলছি। ফলত স্বাভাবিকভাবে বিরোধী দলের কাছ থেকে যিনি স্বীকৃতি পাচ্ছেন, তিনি দলের কাছে স্বীকৃতি পাচ্ছেন না, এবং সেইখানে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বিভিন্নভাবে তাপস রায়কে ডিস্টার্ব করতেন। এটা কি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব জানতেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না? নিশ্চিতভাবে জানতেন। তাহলে তারা হস্তক্ষেপ করেন কেন? হস্তক্ষেপ করেনি এই কারণে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেক বেশি এসেনশিয়াল ছিলেন। আর এসেনশিয়াল ছিলেন বলে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মোর পাওয়ার এবং পাওয়ারফুল করে ফেলেছেন। এখানেই লুকিয়ে রয়েছে আসল গন্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য নাম সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার কারণ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন দিল্লিতে বিভিন্ন কানেকশানসগুলোকে সামলান, লোকসভাটা সামলান। ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অনেক বেশি পছন্দ করেন। তাপস রায় ঠিক আছে, ও তো অনুগত সেনা, আমি যেভাবে ব্যবহার করবো সেভাবে থাক না, একে বড়নগরে বিধায়ক করে দিয়েছি, মাঝে মধ্যে টুকরো পোস্ট দিয়ে দমদম ব্যারাকপুরে ওখানে সাংগঠনিক একটা পদ দিয়ে দিয়েছি। এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারেননি। কিন্তু এবং পাশাপাশি তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতার কাছে যিনি জায়গা পান না, তিনি তো অভিষেকের কাছে জায়গা পাবেন। কিন্তু সেই রাজনীতিতে তৃণমূল কংগ্রেসে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। তাপস রায় যেহেতু পরিচ্ছন্ন মানসিকতার একজন রাজনীতিবিদ, ফলে তাঁকে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পছন্দ নয়। কারণ তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁদেরই পছন্দ করেন, শান্তনু বন্দ্যোপাধ্যায়, কুন্তল ঘোষ, কুণাল ঘোষ,
শৌকত, জাহাঙ্গীর, কাইজার, শাহজাহান এই ক্লাসটাকে পছন্দ করেন। সেখানে আবার মিসফিট তাপস রায়। ফলে তাপস রায় একুলো ছিল না ওকুলো ছিল না, না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক না মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক। ফলে তো তিনি একটু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলেন এবং বিচ্ছিন্ন হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছিলেন যখন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায়, একটু ভালো করে খেয়াল করুন, কামান দাগছেন, ক্রমাগত কুণাল ঘোষকে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে কুৎসিত প্রচার করিয়ে যাচ্ছেন যাতে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে মমতা নমিনেশনটা না দেন। সেই সময় কুণাল ঘোষকে দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি শশী পাজার নামটা উত্তর কলকাতা আসনের জন্য ভাসিয়ে দেন। একজন মহিলা কেন হবেন না? দীর্ঘদিন তো কোনো মহিলা এখানকার সাংসদ হননি, তাহলে শশী পাজা হবেন না কেন? এটা কিন্তু অভিষেকের মাস্টার চাল, মানে মাথার চাল। ফলত তাপস রায় বুঝতে পারে না যে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করে আমার কথা ভাবা হচ্ছে না, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রিপ্লেস করে কার কথা ভাবা হচ্ছে? শশী পাজার নাম করা হচ্ছে। তখনই বুঝতে পারেন এবং আমার ধারণা তখনই তিনি ফাইনাল ডিসিশনটা নিয়েছেন টু লিভ তৃণমূল অ্যান্ড টু জয়েন বিজেপি। আমি এটা গেল অ্যানালিসিসের পার্ট বলছি। এবার আমি ছোট্ট করে আপনাদের কাছে বিশ্লেষণ করব যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম যদি বিজেপির প্রার্থী হিসেবে তাপস রায় হয় তাহলে কি তিনি জিতবেন? এখন জিতবেন কি হারবেন সেটা অনেকগুলো ইকুয়েশনসের উপর নির্ভর করে। প্রথম কথা, সুদীপ বন্দ্যোপাধ্যায় নিজের প্রার্থী হবেন কিনা। দ্বিতীয়ত, উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মাইনরিটি ভোটারের সংখ্যা আছে, যেটা আবার তাপস রায়ের মানে বিজেপির ভোটার নন। ফলে সেইখানে একটা ব্যাকফুটে থাকবেন। কিন্তু আবার পাশাপাশি আরেকটা ঘটনা বলা দরকার। দেখুন, এবারে লোকসভা নির্বাচন, তো লোকসভার নির্বাচনটা অনেক সময় কেন্দ্রের কথা ভেবে ভোটটা হয় এবং স্বাভাবিকভাবে সেইখানে দাঁড়িয়ে বিজেপি একটা অ্যাডভান্টেজ পাবে, সমস্ত কেন্দ্রেই অ্যাডভান্টেজটা পাবে। লোকসভা কেন্দ্রে স্থায়ী স্থিতিশীল সরকার মোদী সরকার গড়ছেন, সরকার গড়তে চলেছেন, সেখানে এমন কাউকে একজনকে পাঠাই যিনি অন্তত মোদী সরকারের গভর্নেন্সের মধ্যে থাকতে পারবেন, তাহলে এলাকার উন্নয়ন হবে। এটা অনেকের লজিকের মধ্যে থাকবে, এটা একটা দিক। দ্বিতীয় দিক, দেখুন সাংগঠনিকভাবে বিজেপি কিন্তু উত্তর কলকাতায় বেশ দুর্বল। 3 জন কাউন্সিলর আছেন, যদি উত্তর কলকাতা থেকে মীনা দেবী পুরোহিত, বিজয় উপাধ্যায় বোধহয় সম্মত আছেন, আর আছেন সজল ঘোষ আছেন। এই 3 জন কাউন্সিলরে আমরা প্রথম দিকে শুনেছিলাম সজল ঘোষ উত্তর কলকাতার প্রার্থী হবেন, কিন্তু তাপস রায় এসে যাওয়ার পর সজল ঘোষ প্রার্থী হচ্ছেন না, এটা মোটামুটি হয়ে যাচ্ছে। তাহলে এই 3 জন কাউন্সিলর নিয়ে বিজেপি জিতবে কী করে? সংগঠন দুর্বল। এইখানেই লুকিয়ে রয়েছে তাপস রায়ের প্রয়োজনীয়তাটা। এটা অনেক বিজেপির কর্মী সমর্থকরাও বুঝতে পারছেন না। আমাদের দফতরে প্রচুর মানুষ ফোন করেছেন, এটা কি হলো, তাপসবাবু আবার দলে জয়েন করলেন, কাল বাদে পরশু যদি আবার চলে যান। না, আমি আপনাদের আশ্বস্ত করবো একটা কথা, আমি তাপস রায়কে ব্যক্তিগতভাবে চিনি বলে বলছি, তাপস রায় আজকে এসে কালকে চলে যাওয়ার লোক নন। কোনো কারণে নির্বাচনে টিকিট পেলেন না, তাও যাবেন না, নির্বাচনে হেরে গেলেও টিকিট যাবেন না, কারণ তিনি পরিষ্কারভাবে জীবনের শেষ অধ্যায়টা বিজেপির সঙ্গে কাটাবেন। তার কারণ তিনি অপমানিত, লাঞ্ছিত এবং তৃণমূল কংগ্রেসের নেগলেক্টেড একটা পলিটিক্যাল, পরিচ্ছন্ন, অনেকের থেকে পরিচ্ছন্ন একটা ক্যারেক্টার। এইটুকু আমি আশ্বস্ত করে আমি শুধু বলবো যে তাপস রায়ের নিজস্ব যে বিচরণ ক্ষেত্র আছে, দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন উত্তর কলকাতায়, ফলে স্বাভাবিকভাবে ঘরে 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 প্রচুর ছেলে মেয়ে, মানে সিটি আমার স্ট্রিট থেকে সেন্ট পলস, বঙ্গবাসী থেকে সুরেন্দ্রনাথ, গিজগিজ করছে ছেলেমেয়েরা যারা তাপস রায়ের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল। তিনি কংগ্রেস হতে পারেন, তিনি তৃণমূল হতে পারেন, তিনি বিজেপি হতে পারেন, তিনি সিপিএম হতে পারেন, কিন্তু তাপস রায়ের সঙ্গে একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। ধরুন আমি দীর্ঘদিন আমি তাপস রায়ের কোনো কলেজে পড়িনি, কিন্তু ছাত্র রাজনীতির সূত্রে তাপস রায়ের সঙ্গে আমার ব্যক্তিগত একটা যোগাযোগ ছিল। আমি তাকে চিনতাম, তিনি আমাকে চিনতেন, আমার সঙ্গে তার ইন্টারাকশনও হয়েছে বহুমূর্ত, এবং বহু হাজার হাজার ছেলেমেয়ের সঙ্গে তার একটা কিন্তু সম্পর্ক আছে। সেইটা একটা অ্যাডভান্টেজ। আর পলিটিক্যাল স্ফিয়ারে তাপস রায় যেহেতু একটু পরিচ্ছন্ন মুখ, কলকাতার উত্তর কলকাতায় তৃণমূল মানেই তো চোর, ফলে সেই তৃণমূল মানেই চোর। আর সুদীপ বন্দ্যোপাধ্যায় জেল খাটা অভিযুক্ত একজন, ফলে রোজভ্যালি থেকে সুযোগ সুবিধা পেয়েছে, কুণাল ঘোষ নিজে বলেছেন রোজভ্যালির দালাল। ফলে স্বাভাবিকভাবে সেই স্পেকট্রামে যদি চিন্তা করেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিপরীত মুখ যদি হন, অর্থাৎ তাপস রায় হন, বিজেপি কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে পরিচ্ছন্ন মুখ হিসেবে। আর দ্বিতীয়ত হচ্ছে তার তার ব্যক্তি ইমেজের একটা পরিচিতি, তার নিজস্ব একটা নেটওয়ার্ক। তৃণমূল কংগ্রেসের বহু কর্মী তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। আমি দেখছিলাম কয়েকদিন আগে যখন তিনি দল ছাড়বেন ভাবছেন, সেই সময় বড়নগরের প্রায় 18 জন কাউন্সিলর কান্নাকাটি করছেন তার সিঁড়িতে দাঁড়িয়ে। এখানেই রয়েছে সার্থকতা। একজন রাজনৈতিক নেতা যখন দল ছাড়বেন সিদ্ধান্ত নেন, তার সঙ্গে থাকা মানুষগুলো, কাউন্সিলররা, তারা যখন কান্নাকাটি করেন, সেখান থেকে বেরিয়ে আসে কোনো একটা জায়গায় একটা ব্যক্তি সম্পর্কের মেলবন্ধন। তাপস রায়ের সঙ্গে কিন্তু উত্তর কলকাতার মানুষের অলিতে গলিতে প্রচুর মানুষের এই মেলবন্ধনটা আছে। এটাও একটা অ্যাডেড অ্যাডভান্টেজ। শেষ পর্যন্ত রাজনীতির পাটিগণিত বীজগণিত কোথায় হবে জানি না,
তাপস রায় উত্তর কলকাতার বাজি হবেন কি না জানি না, দমদমে এসে প্রার্থী হবেন কি না সেটাও জানি না, নমিনেশন পাবেন কি না সেটাও জানি না। কিন্তু যদি হন, আমি সেই হাইপোথেটিক্যাল কথাটাই আবার ফিরে এসেই প্রতিবেদন শেষ করব, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাউন্টার মুখ যদি তাপস রায় হন, আমার নিজস্ব একটা মানে অঙ্ক আছে, মাইনরিটি ভোটকে মাথায় রেখেও বলছি অ্যাডভান্টেজ কিন্তু তাপস রায়ই হবে। ঠিক কি ভুল তো সেটা সময়ই বলবে, কে জিতবেন কে হারবেন সেটা সময়ের রেজাল্ট বলবে। কিন্তু আমার মনে হয়েছে যে বিজেপির পক্ষে এর থেকে ভালো ক্যান্ডিডেট উত্তর কলকাতায় সম্ভব ছিল না। যদিও এরপরেই ছিলেন সজল ঘোষ, তিনি যদি প্রার্থী হতেন তাহলে উত্তর কলকাতায় কিন্তু খেলাটা আরও জমে যেত। যখন সজল ঘোষ হবেন না, নেক্সট তাপস রায়, সেই তাপস রায় কিন্তু উত্তর কলকাতার খেলাটা জমিয়ে দেবেন। যদি, আবার বলছি যদি, এখানে বিপরীত মুখের নাম হয় সুদীপ বন্দ্যোপাধ্যায়, এবং এই সুদীপ বন্দ্যোপাধ্যায়ই প্রার্থী হচ্ছেন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, তার বেসিক কারণটা খুব পরিষ্কার, সেটা হচ্ছে সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়কে তাড়ানোর একটা চেষ্টা দল থেকে কুণাল ঘোষেরা করেছেন। এখন তাপস রায় বেরিয়ে যাওয়াতে সুদীপ বন্দ্যোপাধ্যায় প্রার্থী হচ্ছেন, এটাই ফাইনাল আমার নিজের ধারণা, এবং বিপরীত মুখ অবশ্যই হতে চলেছেন তাপস রায়। খেলা জমে উঠেছে উত্তর কলকাতায়, নজর রাখবেন নতুন বাংলায়। প্রত্যেক দিন এই ধরনের বিশ্লেষণ নিয়ে রাজনৈতিক এই আবহে ফিরে আসবো আপনাদের কাছে। আমার 52 বছরের রাজনৈতিক জীবনে যদি কোনো দুর্নীতির সঙ্গে আমি যুক্ত থেকে থাকি, তাহলে ফার্স্ট ট্র্যাক নয়, ফার্স্টেস্ট ট্র্যাকে কোর্টে যেন আমার বিচার করে আমার শাস্তি হয়। আর যদি সেটা না হয়ে থাকে তাহলে পরে যেন আমাকে এই যে দুর্নীতি, চাকরি নিয়োগ দুর্নীতি এবং যে পিএমএলএ, তার থেকে যেন যত শীঘ্র সম্ভব এই ফার্স্টেস্ট ট্র্যাক কোর্ট থেকে আমাকে যেন এবং আমার পরিবারকে এই অবমাননাকর, অমর্যাদাকর পরিস্থিতি থেকে মুক্তি দেওয়া হয়। এবার যারা যেটা করার তারা সেটা করে, যেটা করার করুন, হয় শাস্তি দিন বা মুক্তি দিন। বিষয়টা হলো যে এই যে ডিডি আর সিআইডি এদের ইনফরমার থাকে, এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় ইনফরমারের কাজ করেছে।